কথাটা অর্ধেক বলেই নীলা নিজের জিভ কামড়ে ধরলো, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। পুরো ঘরে এক মরণ কামড় দেওয়া নীরবতা নেমে এলো। পুলিশ অফিসার ধীর পায়ে ঘুরে দাঁড়ালেন, তার চোখ দুটো ইগলের মতো সরু হয়ে গেল নীলার দিকে। তিনি গম্ভীর ও ঠান্ডা গলায় বললেন, আপনি নিজে ওটার ভেতর কি করেছিলেন আর এখন বলছেন আপনি নিজে ওটার ভেতর? তার মানে আপনি আগে থেকে জানতেন গয়না ওই তোষকের ভেতরে আছে? নীলার কপাল বেয়ে তখন ঘাম ঝরছে। সে তোতলামি করে বলল, না মানে স্যার, আমি বলতে চেয়েছিলাম চোরেরা হয়তো এখানে। নাটক বন্ধ করো নীলা। আমি পকেট থেকে হাত বের করে শটান দাঁড়িয়ে তীব্র গলায় গর্জে উঠলাম। আমার এই চড়া কণ্ঠস্বরে ঘরের সবাই চমকে উঠল। আমি পকেট থেকে সুতি কাপড়ে সেই চেনা পুটলিটা বের করে পুলিশ অফিসারের সামনে ধরলাম। জিপারটা খুলতেই ঝকঝক করে উঠলো 9 ভরি সোনার গয়নাগুলো দেখে শাশুড়ি আম্মা আর নীলার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার জোগাড় হলো। দরজায় দাঁড়িয়ে থাকা আমার মা আর বোন বিস্ময় একে অপরের দিকে তাকাতে লাগলো। পুলিশ অফিসার ভ্রু কুঁচকে বললেন, সাহেব এটা কি? গয়না আপনার কাছে এলো কিভাবে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, স্যার, কাল রাতে 3:20 যখন পুরো বাড়ি ঘুমে তখন আমার এই স্ত্রী আর শাশুড়ি ড্রয়িং রুমে বসে ফিস করে ষড়যন্ত্র করছিল। আমি নিজ কানে শুনেছি। আমার মা আর বোনকে চোর সাজিয়ে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য নীলা নিজের হাতে তোষক কেটে গয়না লুকিয়ে আবার সেলাই করে দিয়েছিল। ওরা ভেবেছিল সকালে পুলিশ ডেকে আমার নিরাপদ মা বোনকে জেলে পাঠাবে, কিন্তু ওরা জানার আগে আজ ভোরে আমি নিজে ব্লেড দিয়ে তোষক কেটে গয়নাগুলো আমার পকেটে সরিয়ে নেই এবং আবার আগের মতো সেলাই করে দিই। আমি দেখতে চেয়েছিলাম এদের পাপের ঘোড়া কত দূর পর্যন্ত যায়। আমার কথা শেষ হতে শাশুড়ি আমার মুখের সমস্ত রং চুন হয়ে গেল। এতক্ষণ ধরে যে দম্ভ আর অহংকার তার চোখে মুখে ছিল তা এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। পুলিশ অফিসার রেগে গিয়ে শাশুড়ি আর নীলার দিকে তাকিয়ে বললেন, নিজেদের ঘরের গয়না নিজেরা লুকিয়ে অন্য নিরপরাধ মানুষের উপর চুরির মিথ্যা অপবাদ দেওয়া, পুলিশকে মিথ্যা মামলা দিয়ে বিভ্রান্ত করার অপরাধে আমি আপনাদের দুজনকে এখনই অ্যারেস্ট করতে পারি। নীলা হাউমাউ করে কেঁদে উঠে বলল, না স্যার, এমন করবেন না প্লিজ। আমার পা জড়িয়ে ধরে বলল, আমায় মাফ করে দাও। আমি লোভের বসে মায়ের বুদ্ধিতে পড়ে এই ভুল করে ফেলেছি। আমি তোমার পা ধরে ভিক্ষা চাচ্ছি, পুলিশে দিও না। শাশুড়ি আম্মাও এতক্ষণে বুঝতে পারলেন যে চালটা উল্টে গেছে। তিনি কাপা কাপা গলায় বললেন, বাবা সাহেব, ভুল হয়ে গেছে। নিজের শাশুড়িকে এভাবে পুলিশের হাতে তুলে দিও না। লোক সমাজে মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি নীলার হাতটা আমার পা থেকে ঝটকায় সরিয়ে দিলাম। মায়ের দিকে তাকালাম। মায়ের চোখ দিয়ে তখনও জল পড়ছে, তবে তা অপমানের নয়, স্বস্তির আর বুক হালকা হওয়ার জল। আমার বোনটা এতক্ষণে হাত ছেড়ে বাঁচলো। আমি পুলিশ অফিসারের দিকে তাকিয়ে হাত জোর করে বললাম, স্যার, আপনাদের অনেক ধন্যবাদ। আমার মা আর বোনের সম্মানটা আজ বেঁচে গেল। এটা পারিবারিক বিষয়। আমি এদের থানায় পাঠিয়ে আর জল ঘোলা করতে চাই না। বাকিটা আমি নিজে বুঝে নিচ্ছি। অফিসার মাথা নাড়লেন আর বললেন, ঠিক আছে সাহেব, তবে সাবধান, এমন অপরাধ কিন্তু ক্ষমার অযোগ্য। এই বলে পুলিশ ফোর্স নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পুলিশ চলে যাওয়ার পর ঘর জুড়ে এক থমথমে নীরবতা বিরাজ করতে লাগলো। শাশুড়ি আম্মা আর নীলা অপরাধীর মতো এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। আমি নীলার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার চোখ দিয়ে তখনও জল গড়াচ্ছিল, তবে সেই জলের কোনো ভালোবাসা ছিল না, ছিল চরম ঘৃণা আর ধিক্কার। আমি খুব ঠান্ডা কিন্তু দৃঢ় গলায় বললাম, নীলা, 4 বছরের সংসারে তোমাকে আমি জানের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু আজ তুমি আমার ভালোবাসার আর বিশ্বাসের টুটি টিপে ধরেছ। যে মা নিজের প্লেটের ভাত নিজে মুখে না তুলে আমাকে আর আমার বোনকে খাইয়ে বড় করেছেন, তার গায়ে চোর অপবাদ দিতে তোমার একটু বুক কাঁপলো না? শুধু আলাদা থাকার লোভে নিজের মায়ের সাথে মিলে যখন নোংরামি করলে। নীলা কাঁদতে কাঁদতে বলল, আমি আর কোনোদিন এমন করব না, আমাকে একটা সুযোগ দাও। আমি বললাম, সুযোগ দেব, তবে একটা শর্তে। আমি পকেট থেকে গয়নার পুটলিটা মায়ের হাতে দিয়ে নীলার দিকে ঘুরে তাকালাম আর বললাম, আজ এই মুহূর্তে তোমাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তোমার সামনে দুটো পথ খোলা আছে। নীলা চোখ মুছে আমার দিকে তাকালো। শাশুড়ি আম্মাও কান খাড়া করলেন। আমি চড়া গলায় পাট করে বললাম, শর্ত একটাই, তুমি হয় আমার সাথে সম্পর্ক রাখবে, না হয় তোমার মায়ের সাথে সম্পর্ক রাখবে। যে কোনো একজনকে আজ তোমার বেছে নিতে হবে। যদি তুমি আমার সাথে এই সংসারে থাকতে চাও, তবে তোমার এই কুচক্রী মায়ের সাথে আজীবন চিরতরের জন্য সব সম্পর্ক শেষ করতে হবে। ওনার ছায়াও যেন কোনোদিন আমার এই বাড়িতে না পড়ে। আর যদি তোমার মায়ের টান বেশি হয়, তবে ওনার হাত ধরে এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমার সাথে তোমার সম্পর্ক এখানেই শেষ। আজই ডিভোর্স পেপারে সই হবে। কথাটা শোনা মাত্র শাশুড়ি আমার চিৎকার করে উঠলেন। তিনি বললেন, এ কি বলছো জামাই? মা মেয়ের সম্পর্ক কি এভাবে ভাঙা যায়? আমি ধমক দিয়ে উঠলাম, আপনি চুপ করুন। আপনার মতো মা থাকলে যে কোনো সংসার ছারখার হতে বাধ্য। সিদ্ধান্ত নীলা নেবে, আপনি নন। নীলা বিমূঢ় হয়ে মায়ের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো। সে বুঝতে পারলো আজ আর কোনো নাটক বা চোখের জল কাজ করবে না। শাহেদ আজ পাথরের মতো শক্ত। সে খুব ভালো করেই জানতো শাহেদের মতো সৎ এবং ভালোবাসার মানুষকে হারালে তার জীবন অন্ধকার হয়ে যাবে। আর নিজের মায়ের এই নোংরা বুদ্ধির কারণেই আজ তার সাজানো সংসার ভাঙার মুখে। নীলা আর এক মুহূর্ত সময় নিল না। সে মায়ের হাতটা ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে আমার কাছে এগিয়ে এলো। আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে আর আমার এই সংসারকে বেছে নিলাম। আমি মায়ের সাথে আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না। ওনার সাথে আমার আজ থেকে সব সম্পর্ক শেষ। তুমি যা বলবে তাই শুনবো। প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। শাশুড়ি আম্মা নিজের মেয়ের মুখ
মুখ থেকে এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার নিজের পাতা জালে তিনি নিজে বন্দী হলেন। নিজের মেয়ে আজ তাকে পর করে দিল। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলেন না। অপমানে, ক্ষোভে আর লজ্জায় নিজের ব্যাগটা তুলে নিয়ে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নীলা তখনও মেঝেতে বসে কাঁদছিল। আমি তাকে টেনে তুললাম না, বললাম, উঠে গিয়ে আগে মায়ের আর বোনের পায়ে ধরে ক্ষমা চাও। ওরা যদি মনে প্রাণে তোমাকে ক্ষমা করে তবে এই ঘরে তোমার জায়গা হবে। আর মনে রেখো নীলা, আজকের পর থেকে যদি আমার মা আর বোনের চোখে এক ফোঁটাও জলও তোমার কারণে আসে, সেদিন কোনো শর্ত ছাড়াই তোমাকে আমার জীবন থেকে চিরতরে মুছে দেব। নীলা কাঁদতে কাঁদতে মায়ের আর বোনের পায়ে গিয়ে পড়লো। মা পরম মমতায় তাকে টেনে তুললেন। মায়ের মন তো সহজেই গলে যায়। মা নীলাকে জড়িয়ে ধরে বললেন, বৌমা, সোনা তো ধুলোবালি লাগলেও ধুয়ে ফেলা যায়, কিন্তু মনের কালি ধুতে অনেক সময় লাগে। আজ থেকে যেন এই পরিবারে আর কোনো কালি না লাগে। জানলা দিয়ে সকালের এক চিলতে সোনালি রোদ এসে আমার মায়ের ক্লান্ত কিন্তু শান্ত মুখের উপর পড়লো। অনেক ঝড়ঝাপটার পর আমাদের ছোট পরিবারে আবার আসল শান্তি আর আলো ফিরে এলো। সত্যের জয় হলো আর মিথ্যার কালো মেঘ চিরতরে কেটে গেল। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।